দেশে ও প্রবাসের সকল শ্রেণীর সকল দর্শককে প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে বিনোদন ম্যাগাজিন স্মাইল শো। অনেক টক শো, গেম শো এবং লাইভ শোর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন স্মাইল শো। দর্শক বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক কি কি বিষয়ে সাজানো হয়েছে এবারের স্মাইল শো। স্বপ্নের রঙে রঙে সাজাও মন, আনন্দ উল্লাসে কাটাও কিছুক্ষণ, স্বপ্নের রঙে রঙে সাজাও স্মাইল শোর প্রতিটি সেগমেন্টে নির্দিষ্ট একটি বিষয় বিনোদনের মাধ্যমে সামাজিক বক্তব্য তুলে ধরা হয়। এবারের শুরুর বিষয় হচ্ছে কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্য খরচের চেয়ে বাজে খরচে মানুষকে যথার্থ চেনা যায়, কারণ মানুষ ব্যয় করে প্রয়োজন মতো আর অপব্যয় করে আপন খেয়ালে। যেমন বাজে খরচ তেমনি বাজে কথা। বাজে কথাতেই মানুষের আসল স্বভাব ধরা পড়ে। তাই আসুন কটু কথা নয়, শ্রুতি মধুর কথা বলার অভ্যাস করি। দর্শক মণ্ডলী, কথার উপর মূল্য সংযোজনের অভিনব প্রস্তাব নিয়ে আসছেন স্মাইল শোর নিয়মিত কৌতুক শিল্পী সজল আহমেদ। দর্শক, কিছুদিন আগেও বেশি কথা বললে বাচাল টাইটেল যুক্ত, সেখানে এখন বেশি কথার জন্য উল্টো সম্মান জানানো হয়। যে যত বেশি কথা বলতে পারেন তার জন্য আছে ট্যাবলেট ফোন, ক্যাপসুল ফোন সহ আরও নানা রকম পুরস্কারের ব্যবস্থা। তাই কথার উপর মূল্য সংযোজন এখন সময়ের দাবি। যদি দেখা যায় প্রতি 50 শব্দ উচ্চারণের জন্য 5 টাকা হারে চার্জ প্রযোজ্য হয়, তাহলে দেখা যাবে কথা বলার পরিমাণ অনেক কমে গেছে। উদাহরণ হিসাবে বলতে পারি পোস্টপেইড প্যাকেজের কথা। এই পোস্টপেইড প্যাকেজ সিস্টেমের কথা বলতে গেলে বলতে হয়, অনেকে গণমাধ্যমে কথা বলার সুযোগ পেলে আর থামতে চান না, আনলিমিটেড বলতে থাকে। সেই ক্ষেত্রে তাদের জন্য যদি পোস্টপেইড সিস্টেম চালু করা যায়, প্রতি 10 মিনিট কথার জন্য 2000 টাকা হারে চার্জ বিল পে করতে হবে, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আর কথা বলার ব্যাপারে কারো ইচ্ছা নেই। এই সমস্ত পোস্টপেইড প্যাকেজের নাম হতে পারে লম্বা লম্বা কথা, চাটাম চাটাম কথা। এবার আসা যাক লোকাল প্রিপেইড কথা প্রসঙ্গে। অনেকে লোকাল রাস্তাঘাটে, অফিস আদালতে এতই বেশি খুচরা আলাপ করেন, আসল কাজ আর করা হয় না, সেই কাজ হয়ে পড়ে ধীরগতির। এই সমস্ত ক্ষেত্রে লোকাল বিভিন্ন রকম প্যাকেজ ছাড়া যেতে পারে। প্রিপেইড প্যাকেজের নাম হতে পারে প্রীতির আলাপ, খাজুরি আলাপ। সেই সমস্ত আলাপে জনপ্রতি শ্রোতাকে প্রতি 50 শব্দের জন্য 5 টাকা হারে নগদ পে করার সিস্টেম চালু করা হলে দেখা যাবে সেখানেও কথা বলার পরিমাণ কমে গেছে এবং কাজের পরিবেশ ফিরে এসে। একই রকমভাবে বলা যায় আইএসজি প্যাচালের কথা। অনেকেই দেশ বিদেশের অভিজ্ঞতার কথা অহেতুক বলতে ভালোবাসেন। সেই সমস্ত আইএসজি প্যাচালের প্যাকেজের নাম হতে পারে কথার উপর পিএইচজি আইএসজি প্যাচাল। সেক্ষেত্রে দেখা যাবে যে বিদেশের আলাপ করার জন্য প্রতি 20 শব্দের জন্য 200 টাকা হারে যদি চার্জ প্রযোজ্য হয়, আইএসজি আলাপও কমে যাবে। সর্বশেষ বলা যায় কথা মিটার পদ্ধতি সম্পর্কে। এই কথা মিটার পদ্ধতি থার্মোমিটার, ব্যারোমিটারের মতোই চালু করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে দেখা যাবে স্বয়ংক্রিয়ভাবে চার্জ কেটে রাখা হবে এভাবে, সম্মানিত গ্রাহক, আপনি 300 টাকা রিচার্জ করেছেন। আপনি গণমাধ্যমে কথা বলার কারণে ভ্যাট সহ আপনার টাকা কেটে রাখা হলো 40%, অনৈতিক কথা বলার কারণে 20%, অনর্গল মিথ্যা কথা বলার কারণে 25% চার্জ কেটে রাখা হয়েছে। আপনার বর্তমান ব্যালেন্স 0। পুনরায় রিচার্জ করুন। আর মনে রাখবেন, বেশি কথা বলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রচারে কথা উন্নয়ন বোর্ড। শুধু দর্শক, সমাজের অনেককেই কাজ করার সুযোগ দিয়ে নির্বাচিত করা হলেও আসলে সেটা কথা বলার সুযোগ। সমস্যা হলো আমরা কথাবিদরা ভুলে যাই কথা বলার সীমা। সম্ভবত সেই কারণেই বেশি কথা বলতে গিয়ে ভুলও যে বেশি হয়। ফলে কথা নয় কাজ বেশি, এই প্রবাদটি এখন কাজ নয় কথা বেশিতে পরিণত হয়েছে। আর তাই তো কথায় কথায় বেলা যায়। প্রিয় দর্শক, লোমহর্ষক শুভেচ্ছা নিন। আপনারা দেখছেন আমার দুই পাশে দুইজন বিশিষ্ট অতিথি আছে। অবশ্য ওনাদের কথা আমি বলবো না, কারণ আমি বলা লস। আমি বলবো একবার, আর ওনারা ঘুরিয়ে পেঁচিয়ে সে কথা বলবে লক্ষ্যবার। তো যাই হোক, আমাদের আসল কথায় আসি। আমাদের আজকের বিষয় কথা সংক্ষেপ করুন। তাইলে প্রথমে আমারে দেন, কারণ অতি সংক্ষেপে কথা বলার অভ্যাস আমার। আমি ছোটবেলা থেকে অতি সংক্ষেপে কথা বলি, বেশি বগর বগর করা আমার পছন্দ না। এই যে অনুষ্ঠানে আসার পর থেকে একদমও কথা বলতেছি না, একদম চুপচাপ। অতি সংক্ষেপে কথা বলা আমার একটা প্যাশন বলতে পারেন। এই জন্য আজকে আমি যেই কথাগুলো এখানে বলবো অতি সংক্ষেপে নিব, অতি সংক্ষিপ্ত সময় নিব, মাত্র 30 মিনিটের মধ্যে কথা শেষ করবো। ধর্মিয়া, আরে আমাকে অনুষ্ঠান হচ্ছে তো আপনার 30 মিনিট, মানে সংক্ষেপ আপনি কই দেখলেন? হ্যাঁ, কুলন মাথা ঠান্ডা করেন। প্রিয় দর্শক, সংক্ষেপে কথা বলা আমার 14 গোষ্ঠীর স্বভাব। আর সবাই জানেন আমার বংশে আমি একমাত্র ব্যক্তি সংক্ষেপে কথা বলি। যে কথা 2 ঘন্টায় শেষ করার কথা, আমি সেই কথা 28 মিনিটের মধ্যে শেষ করে দেব। অবশ্য 2 মিনিট ছয় লাগেছে। ভাইজান,
এটা তো মাইক্রোবাস না, এটা হচ্ছে মাইক্রোফোন। আপনারা তো টানাটানি করছেন কেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি বারবার অনুরোধ করে বলছি, কথাটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করেন। এদিকে হ্যাঁ, সংক্ষেপে কথা বলাটা হইলো বড় কথা না, সবচেয়ে বড় কথা হইলো শ্রোতা। হ্যাঁ, শ্রোতা করে তো বিরক্ত করা যাইব না। আমগো তো অনেক লোক আছে যারা রবিবার যেই বিষয় নিয়ে কথা বলে, মঙ্গলবার ওই একই বিষয় নিয়ে খিচুড়ির মতো গুঁড়াইয়া গাড়াইয়া পেঁচাইয়া গুছাইয়া শুক্রবার ওই একই বিষয় নিয়ে আবার বগর বগর করে, বুঝছেন, যাতে দর্শকদের উপর একটা জুলুম হইয়া যায়, বুঝছেন। আমারে বলতে দেন। যে মানুষ যত বড় তার কথার মূল্য তত বেশি। আমাদের দেশে যে সমস্ত গুরুত্বপূর্ণ লোকজন আছেন তাদের কথা জনগণ একটু গুরুত্ব দেয়। আর বাংলাদেশে যদি কথার কম্পিটিশন হয় তাহলে ম্যাক্সিমাম সর্বপ্রথম ঘোষণা করতে হবে, কারণ আমরা কথা বলাই উস্তাদ। বুঝাইতে পারছি ভাইজান? জি, প্রথমত বিষয়টা হচ্ছে এই কথা আপনারা একটু ধীরে এবং ভেবে বলবেন। হ্যাঁ, আওয়াজটা উচ্চ না হয়, যাতে হলো দ্রুত গতিতে না হয়। দ্বিতীয়ত লক্ষ্য রাখবেন যাকে উদ্দেশ্য করে আপনারা কথা বলছেন তার আগ্রহ আছে কিনা। তৃতীয়ত কথা বলার সময় শ্রোতার মানসিক অবস্থা কেমন সেটাও একটু বুঝে বলবেন। সর্বশেষ যেটা, সেটা হলো অপ্রয়োজনীয় কোনো কথা একেবারেই বলবেন না। আপনি তো একেবারে অপ্রয়োজনীয় কথা কইতেই আছেন একেবারে লেকচারবাজির মতো। হ্যাঁ, মনে হচ্ছে রাস্তার মধ্যে তাবিজ ব্যস্ত আছেন, লেকচার মারতেছেন। ভাইজান আমি একখানে কথা বলি, এই যে আমাকে ডাইকা আনছেন কথা বলার জন্য, আর কথা বলতে ডাইকায় না কথা বলতে না দেওয়া একটা মারাত্মক অপরাধ। আপনি জানেন লক্ষ কোটি ভক্ত আছে আমার, যারা টিভির সামনে রিমোট কন্ট্রোলে আমার দুটা কথা শোনার জন্য বসে আছে, আর আপনি কথা বলতে দিচ্ছেন না। আপনি আমাকে অপমান করছেন, আপনার নামে মানহানি মামলা করবো আমি। এই মিয়া চলেন, আমার আর চ্যানেলে টক শো আছে, এইখানে এক সেকেন্ড থাকুন না, আপনার মাইক্রোফোন। আরে আপনার তো একটা চ্যানেলে টক শো, আমার তো দুইটা চ্যানেলে টক শো থাকেন আপনার। এলো আপনার টক শো বলেন নাই। দর্শক মন্ডলী, সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা কথার বেলায় কাজী আর কাজের বেলায় বাজি। এই কথা আমরা প্র্যাকটিক্যালি বলি, টেকনিক্যালি বলি, আবার থিওরিক্যালিও বলি। তাই আলোচিত কথা নিয়ে এবারে ফিজিক্যালি কথোলজি রিপোর্ট। দর্শক বন্ধুরা, আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যালি একজন কথোলজি বিশেষজ্ঞ। কাজে নয় কথায় পরিচয়। আপনি আগে কথা শুরু করুন। বেশ, প্রথমে আপনার পারিবারিক কথোলজি নিয়ে বলুন। অন্যবাদ মানে অন্য প্রসঙ্গবাদ, এই জন্য আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা হলো গিয়ে এই কথা মা যখন বলে তখন তাকে বলে স্নেহ, বাবা বললে সেটা হয় শাসন, বড় ভাই বোন বললে হয় সেটা আদর, ছোট ভাই বোন বললে হয় স্নেহ, বউ বললে হয় সোহাগ, বন্ধু বললে হয় ইয়ার্কি, তারপরে গুরুজন যখন বলে সেটা হয় উপদেশ, আর ওই ছোট ছেলেমেয়েরা মানে শিশুরা যখন বলে সেটা হয় ভারী মিষ্টি, আর ওই অধীনস্থ ওই বাড়ির চাকর বাকর যখন উচিত কথা বলে তখন বলা হয় ছোট মুখে বড় কথা। বাবা, চমৎকার বলেছেন। এবারে অন্যান্য অঙ্গনের কথোলজি নিয়ে কিছু বলুন। দেখুন, এই শিক্ষাঙ্গনে শিক্ষক যখন কথা বলে সেটা হয় আদেশ, তারপরে ওই কর্মস্থলে বস যখন বলে সেটা হয় নির্দেশ, কথা শিল্পী বললে হয় গান, কথা ঢঙে বললে হয় ভান, কথা ওই বৈজ্ঞানিক বললে হয় সৃষ্টি, কথা নেতা বললে হয় ভাষণ, কথা কর্মী বললে হয় স্লোগান। বলুন আর কি জানতে চান? কি অপূর্ব কথা। হ্যাঁ, আচ্ছা, এবার পেশাগত কথোলজি নিয়ে কিছু বলুন। দেখুন, ওই ডাক্তার যখন কথা বলে সেটা হয়ে যায় প্রেসক্রিপশন, কথা অভিনেতা বললে হয় অভিনয়, তারপরে উপস্থাপক বললে হয় উপস্থাপনা, তারপর ওই সাংবাদিক যখন বলে তখন ওই সংবাদ, আর ওই আবহাওয়াবার্তা যখন বলে তখন হয় আবহাওয়া বার্তা। তারপর ধরেন গিয়ে এই কথা যখন ফটোগ্রাফার বলে তখন হয় ছবি, আর তারপরে মডেল তারকা যখন বলে তখন হয় বিজ্ঞাপন, আর যখন বাড়িওয়ালা বলে তখন হয় বাসা ভাড়া। একটু জলদি করেন, আমার আছে যাওয়ার তাড়া। অপরাধ জগতের কথোলজি নিয়ে কিছু বলুন। আপনি তো খুব চমৎকার কথা বলেন। শিখেছি বলেই বলতে পারছি। বিষয়টা হচ্ছে এই কথা দ্বারা হুমকি দিয়ে যদি টাকা চাওয়া হয় সেটা হয় চান্দা, আবার এই কথার চামচামি করে যদি কৌশল করে স্বার্থ হাসিল করা হয় সেটা হয় ধান্দা। আবার যখন অপরাধীর কাছ থেকে কথা আদায় করা হয় সেটা হয় যাকে বলে স্বীকারোক্তি। আর ওই যখন একটু কৌশল খাটিয়ে একটু জোর খাটিয়ে কথা আদায়
করা হয় সেটাকে বলা হয় রিমান্ড। Right. আর ওই কথায় মানে কাজ আটকিয়ে ফাইল আটকিয়ে স্বার্থ হাসিল করাকে বলা হয় ঘুষ। নিশ্চয়ই আমার কথায় হয়েছে আপনার ঘুষ। আচ্ছা, তা তো অবশ্যই। আর কিছু কথোলজি সম্পর্কে একটু যদি বলেন। ঘুমের মধ্যে কথা বললে হয় স্বপ্ন, গুরু বললে হয় দীক্ষা, ভিক্ষুক বললে হয় ভিক্ষা। আর এভাবে যদি কথার পিঠে চলে কথার আলাপ, তাহলে মানুষ বলবে পাগলের প্রলাপ। অতএব আমি আসি, আদাব। ঠিক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, স্মাইল শোর এবারের বিষয়ের নাম হচ্ছে আসক্তি। আসক্তি অনেক প্রকার, আর এখন সবচেয়ে বড় আসক্তির নাম হচ্ছে মাদক আসক্তি। আর মাদক জগতের সবচেয়ে বড় আসক্তির নাম ইয়াবা। ইয়াবা থাই ভাষার শব্দ, ইংরেজিতে হয় ক্রেজি মেডিসিন, আর যার অর্থ উত্তেজক বা পাগলা ঔষধ। এই ঔষধ জীবন সারায় না, বরং জীবনকে তাড়ায়। অবশ্য বাংলাদেশের ইয়াবা সেবীরা একে ডাকেন বাবা নামে। হয়তো তাদের কাছে নিজের বাবার চাইতেও প্রিয় এই ইয়াবা। কিন্তু আমরা বলবো আর নয় ইয়াবা, নেশা হোক মা বাবা। প্রিয় দর্শক, ইয়াবার কুফল নিয়ে অনেক তথ্য। এই যে ইয়াবার কিন্তু তিনটা ভালো দিক আছে। আচ্ছা, কি কি? হ্যাঁ, এই ইয়াবা নামে দুটো জায়গা আছে পৃথিবীতে, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে লাগোসে, আর একটা হচ্ছে বুরকিনা ফাসোতে। আর 3 নম্বর ভালো দিক সেটা হচ্ছে আফ্রিকাতে বৃহস্পতিবার দিনটিকে বলা হয় যে ইয়াবা। আমরা কিন্তু সেই ইয়াবার কথা বলছি না, আমরা ভয়ঙ্কর মাদক ইয়াবা। ওরে বাবা ইয়াবা। জানেন, এই ইয়াবার কথা কিন্তু আগের দিনই কোনোদিন শুনিনি, এই কিছুদিন হলো শুনছি। এইসব শক্ত মাদক আসক্তদের খাবার তালিকাও নাকি বিষাক্ত। হ্যাঁ, শুনেছি কি জানেন, এই নেশার টাকা জোগাড় করতে না পারে এই টিকটিকি লেজ পুড়িয়ে গন্ধ নাই। তারপরে এই যে জুতা আছে, জুতার এই যে পেস্টিং, এই পেস্টিং এর গন্ধ নাই। এতদিন তো শুক্রবার শনিবারের পাশাপাশি আমরা ডিসকভারের নাম শুনেছি। এখন কি বেরিয়েছে জানেন? এখন বেরিয়েছে ওই সীসাবার। তারা নাকি সীসা খাচ্ছে, তামা খাচ্ছে। যেভাবে খাওয়া শুরু করেছে, কিছুদিন পরে তো আপনি সিলভার, পিতল এই সমস্ত হাড়িকুড়ি আপনি আর খুঁজে পাবেন না। এইভাবে মাদক সেবন চলতে থাকলে তরুণ প্রজন্মের করুণ রেস্টুরেন্টের রেসিপি কি হবে? হ্যাঁ, করুণ রেস্টুরেন্টের রেসিপি হবে রেকটিফাই স্পিরিট জুস, তারপরে আপনার এই হেরোইন ফ্রাই, গাঁজা টিক্কা, ফেন্সিডিল স্যুপ। এদের মন জয় করার জন্য প্রতিষ্ঠান এবং ইভেন্টের নাম বদলে হবে প্যাথোডিন ট্রাভেলিং, কোকেন নাইট, ভাং ক্যাফেটেরিয়া, মারহাবা ইয়াবা পার্টি। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ চমৎকার রেসিপির জন্য। ইয়াবা নাৎসি বাহিনীর সৈন্যদের দ্বারা এই ঔষধ আবিষ্কার হলেও বর্তমানে এই সর্বনাশা ড্রাগ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। ইয়াবার ক্ষতিকারক দিক এবং প্রতিকারের উপায় সম্পর্কে এখন বলছেন মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার রেজাউল হক। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি একজন চিকিৎসক এবং ইয়াবার বিভিন্ন ক্ষতিকারক দিক রয়েছে এবং সমাজের নানান প্রভাব রয়েছে। ইয়াবার ক্ষতিকারক দিক এবং প্রতিকারের উপায় সম্পর্কে যদি আপনি কিছু বলেন আমাদেরকে। ইয়াবার প্রধানত ক্ষতিকারক দিকগুলি হচ্ছে পালপিটেশন, যেটা হৃদকম্পন বেড়ে যায়, তারপরে হাই ব্লাড প্রেশার ডেভেলপ করে, তার থেকে ছোট যেসব রক্তনালী থাকে সেগুলি ড্যামেজ করে পরবর্তীতে স্ট্রোক হতে পারে। তারপরে হাই টেম্পারেচার, মানে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, আপনার কনভালশন, খিঁচুনি রোগের মতো হয় এবং ফলোড বাই ডেথ। ক্ষতিকারক দিক সম্পর্কে অনেক ক্ষতিকারক। আমাদের সমাজে এর কি প্রভাব পড়ছে? এই যে ইয়ং জেনারেশন, তারা তাদের যে সুন্দর একটা ক্যারিয়ার করার যখন সময় হয়, তারা সেটি নষ্ট করে ক্যারিয়ারটা নষ্ট করছে, এবং সেটা শুধু তার নিজেরও ক্ষতি করছে না, সেটা অনেক পরিবারকে তারা নিঃস্ব করে দিচ্ছে এবং দেশের ক্ষতি করছে। এটা আমাদের সমাজের জন্য, সমাজের একটা ব্যাধি। নেশাগ্রস্ত যারা, নেশা আক্রান্ত যারা, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা বা সহজভাবে কি হতে পারে? পিতা মাতা নিকট আত্মীয় যারা থাকবে তাদের সহযোগিতার বিশেষ প্রয়োজন হয় ওই পিরিয়ডটাতে। আর ইয়াবা আপনি সাডেনলি স্টপ করতে পারবেন না। ইয়াবাকে খুব ধীরে ধীরে ডোজটা কমিয়ে আস্তে আস্তে আপনাকে ইয়াবার প্র্যাকটিসে যেতে হবে, এবং যে হসপিটালের বা যেখানে রিহ্যাবিলিটেশন করবে বা হসপিটাল থাকবে সেখানে আপনার আউটডোর ইনডোর খেলার ব্যবস্থা থাকতে হবে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাকে আনন্দ দিয়ে একটা ডাইভারশন করতে হবে। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন কষ্ট করে, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, স্মাইল শোর পক্ষ থেকে অনেক অনেক আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রিয় দর্শক, যেই তরুণদের চেতনায় থাকবে দেশাত্মবোধ, সেই তরুণরাই বেছে নিচ্ছে চেতনানাশক মাদক। আগে শুনতাম সঙ্গদোষে লোহা ভাসে, এখন দেখি সঙ্গদোষে ইয়াবা হাসে। অভিভাবক আর সন্তানদের মাঝে কিছুতেই দূরত্ব নয়, চাই বন্ধুত্ব। প্রিয় সন্তানের কল্যাণ কামনায় বলছি, আর নয় ইয়াবা, নেশা হোক মা বাবা। প্রিয় দর্শক, কাছে থেকেও অনেক সন্তান বাবা মার প্রতি আসক্ত নয়, আবার অনেক সন্তান দূর প্রবাসের থেকেও মা বাবার প্রতি দুর্বলতা বা আসক্তি ভুলতে পারে না। মাকে উৎসর্গ করে প্রবাসী সন্তানের আকুতি শুনব গানে গানে, আর গানটি পরিবেশন করবেন তাসিক আহমেদ। কোন ঠিকানায় পাঠাবো মাগো মানি অর্ডার তোমায়, হাতের কাছে পোস্ট অফিস, বলো ঠিকানা কোথায়? মনের রানার পায় না খুঁজে, ঠিকানা চিনে না। কেঁদে কেঁদে ক্লান্ত আমি, কাঁদতে পারি না। তুমি করে গেলে মায়া একা, জানি হবে না মাগো দেখা। তুমি করে গেলে মায়া একা, জানি হবে না মাগো দেখা। ও মা তুমি কোথায়, সেই মমতায় ছুঁয়ে দাও আমায়। মা খুঁজে বেড়ায় তারায় তারায়, আকাশে ঠিকানা। জেগে জেগে শোনায় না কেউ ঘুম পাড়ানি গান, নিজেই মাগো ঘুমিয়ে গেলে কি তোমার অভিমান? শহর হতে আসি ছুটে, যদি ডাকো মা আমায়। নেই মা তুমি হারিয়ে গেছো, না ফেরা সীমানায়। কি যে কষ্ট মাগো এ প্রাণে, আমি খুঁজি বলো কোনখানে। কি যে কষ্ট মাগো এই প্রাণে, আমি খুঁজি বলো কোনখানে। ও মা তুমি কোথায়, সেই মমতায় ছুঁয়ে দাও আমায়। মা খুঁজে বেড়ায় তারায় তারায়, আকাশে ঠিকানা। ব্যস্ত নগর ব্যস্ত আমি, তবু দুটি চোখ, হাজার লোকের ভিড়ে খোঁজে তোমার হাসি মুখ। শাসন বারণ যখন আমি ফিরে পেতে চাই, মনের ভুলে দুহাত বাড়াই দেখি তুমি নাই। যখন ফিরবো মা তোমার কোলে, তুমি রেখো জড়িয়ে আঁচলে। যখন ফিরবো মা তোমার কোলে, তুমি রেখো জড়িয়ে আঁচলে। ও মা তুমি কোথায়, সেই মমতায় ছুঁয়ে দাও আমায়। মা খুঁজে বেড়ায় তারায় তারায়, আকাশে ঠিকানা। দর্শক বন্ধুরা, কথা হচ্ছিল আসক্তি নিয়ে, এবারে কাজের প্রতি অনাসক্তির কুফল নিয়ে চলুন সরাসরি একটি মিনি লাইভ শো উপভোগ করা যাক। হাই ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসাম শুভেচ্ছা। আমাদের আজকের আড্ডার অতিথি মধ্য বাড্ডার মধ্য বয়সী মিস্টার ছারখার ভাই। দর্শক, আমাদের আজকের আড্ডার বিষয় কাজে অনাসক্তি। এটাকে বলা যায় সামাজিক ব্যাধি। এই ব্যাপারে আপনার কাছেই শুনবো। পাশাপাশি আমাদের দর্শকরা ফোনে জানতে চাইবে কি করে কাজে আসক্ত হওয়া যায়। শিওর শিওর শিওর। আরে আজকাল তো বুঝিনি কাম কাজে কারো কোনো মনোযোগ নাই, আমি আবার কাম কাজে খুব মনোযোগী। দাঁড়ান, এক মিনিট, ফোন এসেছে, রিসিভ করে নিন। প্লিজ প্লিজ। হ্যালো দর্শক, হ্যাঁ আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন প্লিজ? হ্যালো, আমি ভর্তা বলতেছি বাড্ডা থেকে। ও
বাড্ডা? আরে বাড্ডা তো আর এলাকা। বাহ বাহ, দারুণ মিলে যাচ্ছে। আচ্ছা দর্শক, বাড্ডা কোথা থেকে বলছেন? আমি ওই মধ্য বাড্ডা থেকে বলতেছি। হ্যাঁ, আরে আমি তো মধ্য বাড্ডায় থাকি, মধ্য বাড্ডায় থাকি। আমি মধ্য বাড্ডার কোথায় থাকেন আপনি? ওরে আমি ওই মধ্য বাড্ডার মধ্যখানে একটা আবাসিক এলাকা আছে, ওইটার মধ্যে থাকি। মধ্য বাড্ডার মধ্যখানে আবাসিক এলাকায় তো আমিও তাই। হ্যাঁ দর্শক, আই মিন মিস্টার ভট্টা, এই মুহূর্তে টিভিতে লাইভ দেখছেন কোথা থেকে? ওরে ভাই দেখেন, আমি সরকার সাহেবের বাড়ি ওই সরকার বিলেতে বলতেছি। কি আশ্চর্য, একেবারে সরকার সাহেবের বাড়ির ভেতরে আপনি বসা। এই এবার বুঝি তুই কোন? তোর নাম তুই খালি ভত্তা কলি কি লাই? তোর নাম তো আলু ভত্তা, আলু ভত্তা কোথায় আনলি না? রাহেন আপনার নাম, ঘটনা শুনলি তো আপনি নিজেই ভত্তা হয়ে যাবেন। হ্যাঁ কি ঘটনা? তুই সরাসরি বুঝলি আরে টেলিফোন না করি তুই ইয়ানে কিলা করলি? আরে আপনি তো ভুলেও না, টিভির রিমোট ফ্রি মোবাইল মনে করে পকেটে নিয়ে চলিয়ে গেছেন। এই! বল দেবো কেম ভাই? খবরদার, হাগলের মতো কথা কই না। এরকম হাগলামি কামাই করতে পারি না। আমি আবার বলে টিভি রিমোট লই আসি মোবাইলে। ও মানে হ্যালো দর্শক, অনেক কথা হলো, এবারে আমাদের অতিথির কাছে সরাসরি প্রশ্নটি করুন। ও স্যার, এই আপনি এই বাসার চাবি মনে করিয়া দোকানের চাবিগুলো সব পকেটে নিয়ে গেছেন। এই কর্মচারীরা দোকানের সামনে দাঁড়ায় রয়েছে, এদিকে কাস্টমাররা ফেরত চলিয়ে যাচ্ছে। আপনি দোকান বন্ধ দিয়ে দেবো? খাইছে রে খাইছে, আর ব্যবসা পাতি ব্যাগ সরকার করি এলাইছি। আই তো যে চাবি খাইছে না, ওই তো আর চাবিও লই আইছি। আয় আরে খাইছে রে ম্যাডাম, আই যাই আর সময় নাই, আর ব্যাগ সরকার হইছে রে বরবাদ রে। হাই ভিউয়ার্স, গেস্ট চলে যাওয়ায় আমরা খুব দুঃখিত। শুধু এটুকু বলবো, যার যার কাজে মনোযোগ দিন। আর তাই চাই কাজে ভক্তি এবং কাজে আসক্তি। দর্শক বন্ধুরা, স্মাইল শো অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাসতে চাই এবং হাসাতে চাই, কিন্তু এই কাজটি করতে গিয়ে ফাঁসতে হয় এবং ফাঁসাতে হয়। কথা হচ্ছে কেন এই হাঁসফাঁস? ইদানিং যেন জীবিত মানুষগুলোর মৃত্যুর প্রতি আসক্তি বেড়ে গেছে। তাই এবারের দুঃসংবাদ বুলেটিন, আর সেটি হচ্ছে অপচয়ের নতুন নাম জানি প্রাণহানি। অফিসের বস একবার বিরক্ত হয়ে তার কর্মচারীর কাছে জানতে চাইলো, কি ব্যাপার, ট্রাকের সামনের অ্যাক্সিডেন্ট থেকে তো আপনি বেঁচে গেলেন, তবে গত 2 সপ্তাহ ধরে আপনি অফিসে আসছেন না কেন? কর্মচারী তখন জবাব দিলেন, স্যার ভয়ে বাসা থেকে বের হই না, কারণ ওই ট্রাকের পেছনে লেখা ছিল, আবার দেখা হবে মামু, আবার দেখা পাবো। আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, ঢাকা শহর দেখমু আজ 2 জনে ঘুইরা ঘুইরা। ও পাবলিক ভাই, সাইকেলের ব্রেক নাই। কেডারে কেডারে আমার লগে গান ধরছে, মস্করা করস? এই যে আমি এই যে সাইনবোর্ডের সাইকেল দেখলাম, কি সুন্দর সাইকেল নিয়ে সাই সাই করে যাইতেছেন, তাই ভাবলাম 2টা কথা কই। হ্যাঁ, ভালো কথা থাকলে কবি, পচা কথা থাকলে কনের দরকার নাই। না 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 না, ঠিক আছে ঠিক আছে। ইদানিং ঢাকায় সাইকেলে যাতায়াতকারীর সংখ্যা বাড়তেছে, এটা নিঃসন্দেহে ভালো। হ্যাঁ, এতে সময় বাইচা যায়, পকেটে টাকা বাইচা যায়, ব্যায়াম হয়, পরিবেশের দূষণও কইমা যায়, বুঝছ না? তাই কথা কি জানেন, তারপরেও কথা থাইকা যায়, সাইকেল চালানোর জন্য নিরাপদ পরিবেশ কতটুকু,
সাইকেল চালানোর জন্য আলাদা কোনো লেন নাই, রাস্তায় তো অন্যান্য যানবাহন চলে যার যার মতো কইরা, কেউ কাউরে পাত্তা দেয় না, ফলে সাইকেলের সেফটি নাই। এইটা খুব সচেতনমূলক কথা কইলি। সাইকেলের লাইগা আলাদা লেন থাকা মেলা উপকার, আরে কর্তৃপক্ষের তো এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। কিন্তু এখন যদি কই আপনি কি সচেতন? এই যে কি সুন্দর খালি মাথায় সাইকেল চালান, মাথায় হেলমেট পরেন নাই, অথচ ফ্যাশন কইরা হাতে ব্রেসলেট ঠিকই পরছেন। তার চাইতে বড় ভুল করছেন কানে হেডফোন লাগাইয়া সাইকেল চালানির অভ্যাস কইরা। আরে বেকুব, গান গাইতে গাইতে গান শুনতে শুনতে সাইকেল চালাইলে মন একটু ফুরফুরা থাকে, বুঝছস না? খালি উড়াধুরা মনের কথাই ভাবলেন, জীবনের কথা ভাববেন না। অনেকেই হাতে গ্লাভস পইরা সাইকেল চালায়, কিন্তু বেশিরভাগই দেখবেন ওইটা ফ্যাশনের তালে লাগাইছে, নিরাপত্তার জন্য না। একজন সাইকেল আরোহীর সবচেয়ে বড় ভুল মাথায় হেলমেট না রাখা। আরে এত নিয়ম মানতে কি ভালো লাগে ক? তাইলে কই শুনতে খারাপ লাগবো, যেই দিন মাথায় চোট খাইয়া হসপিটালে যাইবেন সেই দিন টের পাইবেন হেলমেট থাকলে কি মজা আর না থাকলে কি সাজা। সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন, এখন থাইকা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত চলাচল করেন। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা যে কোনো অসম্ভবকে টাকা দিয়ে সম্ভব করে ছাড়েন। এমনই এক অসম্ভব প্রতিভার অধিকারী একজন ব্যক্তির সাথে এখন কথা বলবো। কই আসুন। স্মাইল শো অনুষ্ঠানে আমাকে সুযোগ দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সময় দিয়েছেন। আচ্ছা, খোলাখুলি একটা কথা বলে ফেলে কিছু মনে করবেন না তো? না না, বলুন বলুন। আচ্ছা, আপনি নাকি টাকার বিনিময়ে সব অসম্ভবকে সম্ভব করে ফেলেন? অবশ্যই। কিভাবে? হ্যাঁ, শুধু আমি নই, আমরা সবাই কম বেশি এই গুণের জন্যই বেঁচে আছি। আচ্ছা, ধরুন এই যে অনুষ্ঠানে আসার সময় গাড়ি নিয়ে রাস্তায় বেরোতেই জ্যামে পড়ে গেলাম, ড্রাইভারকে বললাম এই একটু রং সাইড দিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরেই ব্যাস গার্ড এসে ধরলো, কোনো কথা নাই, গাড়ির গ্লাস নামিয়ে সুন্দর করে বললাম ভাই এটা আপনার জন্য। কি এটা? নগদ টাকা ধরিয়ে দিলাম। আমার খুব জরুরি দরকার, প্লিজ আমাকে ছেড়ে দিন। ব্যাস, উনিও প্লিজ। এই পলিসি কি আপনি সবখানে অ্যাপ্লাই করেন? অবশ্যই। আচ্ছা, কেন নয়, যেখানে দেখিবে বাধা সেখানেই ঢালিবে টাকা। ধরুন আমি একটা অফিসে গিয়েছি, যার সঙ্গে দেখা করব তার সহকারী এসে বলল ভাই আপনাকে একটু বসতে হবে, কিন্তু এই বসা কতক্ষণ একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। ব্যাস একটু আড়ালেই ধরিয়ে দিলাম, আবারও নগদ। একটু পরেই পেলাম স্যারের দেখা। তার মানে টাকার কর্মদক্ষতা যে কারো চাইতে বেশি? অবশ্যই। হ্যাঁ ভাই কি প্লিজ। ও ফোন এসছে। আচ্ছা ঠিক আছে, কথা বলুন প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো, হ্যাঁ 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 বলছি, বল। কি বললি? পরে আসতে কইছে? ওই বেটা 1000 টাকা ওর পকেটে দিয়ে দে, আর বল কাজ শেষে আরো দেব। ঠিক আছে? ওকে, ঠিক আছে, রাখছি। সরি। ঠিক আছে। আচ্ছা, গোপনে টাকা দেওয়ার ব্যাপারটা কোথায় বেশি প্রযোজ্য বলুন তো? গোপনে তার মানে হচ্ছে গিয়ে ইন কেস অফ এমার্জেন্সি। এটা হতে পারে হাসপাতালে, রাস্তায় গাড়ি ধরলে, আপনি যেখানেই। আর আপনি যদি বেশি সুবিধা পেতে চান এবং অনেক লোকের সামনে, তাহলে আপনাকে একটু খরচ করতে হবে বেশি। আচ্ছা, তো সেটা কেমন? সেটা হচ্ছে গিয়ে এই ধরুন স্কুলে বাচ্চার ভর্তি এবং অন্য যে কোনো বিষয়ে বলেন, এখানে বিনামূল্যে শুধু অসুবিধাটাই পাওয়া যায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে অনেক মূল্যবান পয়েন্ট ধরিয়ে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা যাই হোক, শুনুন এরপরেই তো বিপ্লবের গান, ওর গানটা একটু ছোট করে আমার এই সাক্ষাৎকার অনুষ্ঠানটা একটু বড় করে দেবেন প্লিজ। এইটা কি করছেন? আর আমাকে দিতে হবে না, আপনার সাক্ষাৎকার পুরোটাই যাবে প্লিজ। হ্যাঁ, ওকে ওকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মন্ডলী, ইংরেজিতে একটি প্রবাদ আছে, বেটার লেট দ্যান নেভার। এটা খুব ভালো উক্তি। আমাদের সন্তানকে সবার আগে একজন ভালো মানুষ বানানোর চিন্তা করা উচিত। সময় এসেছে সন্তানের অধিকারকে গুরুত্ব দেবার, বন্ধ করতে হবে আধুনিকতার নামে নোংরামি, পারিবারিক বন্ধনকে গুরুত্ব দিতে হবে ধর্মীয় মূল্যবোধকে। এখনো যদি আমরা সচেতন না হই, তবে নিজেদের প্রস্তুত রাখতে হবে আরো ভয়াবহ পরিণতির জন্য। আসুন সবাইকে নিয়েই আমরা বাঁচতে শিখি, হাসতে শিখি, তবেই সার্থক হবে আমাদের এই স্মাইল শো। দর্শক বন্ধুরা, আমাদের কাছে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ইমেল করতে পারেন smileshow07@yahoo.com। এছাড়াও আপনার মতামত জানিয়ে চিঠি লিখুন, পরিচালক, স্মাইল শো, জিপি বক্স নম্বর 50,
ঢাকা 1000। মনে রাখবেন, স্মাইল শো প্রচারিত হয় পাক্ষিকভাবে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার রাত 11টায়। দেশে এবং প্রবাসে যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখলেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি। স্মাইল শো। আনন্দ উল্লাসে কাটাও কিছুক্ষণ, স্বপ্নের রঙে রঙে সাজাও মন। আনন্দ উল্লাসে কাটাও কিছুক্ষণ, স্বপ্নের রঙে রঙে সাজাও মন। স্মাইল শো ভরপুর আড্ডা আর নাচে গানে, খুঁজে নেব চলো জীবনের মানে। স্মাইল শো, স্মাইল শো, স্মাইল শো।